আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চট্টগ্রাম বন্দর নিয়ে আজকেও কথা বলবো, তবে একটা মজার বিষয় আপনাদের সাথে প্রথমে শুরু করি। ধরুন আমাদেরকে যদি কেউ, আমার একটা জায়গা আছে, তো সেই জায়গার মধ্যে একটা ঘর করতে চাচ্ছি, তো আমার কাছে টাকা নেই। তো এখন আমাকে যদি কেউ এসে অফার করে আপনাকে আমি একটা ঘর করে দিব, ঘরের প্রথম 5 বছর আপনার থেকে যে ভাড়া আছে সে ভাড়াটা আমি নিব, 5 বছর পরে আপনাকে আমি ঘরটা বুঝিয়ে দিয়ে আমি চলে যাব, উইদাউট ইনভেস্টমেন্ট, আমার কোনো ইনভেস্টমেন্ট নেই, আমি চলে যাব। এমন একটা সিচুয়েশন যদি আমার জীবনে আসে, তো আমি কি অপশনটা নেব কি নেব না, প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম। কথাটা কেন বললাম পরবর্তী আমি কথার মধ্যে আপনাদেরকে আবার জিজ্ঞাসা করব কথার সাথে মিল আছে কিনা। এবার আসুন আমার মেইন পয়েন্টে। লাস্ট যে পর্বে কথা বলেছিলাম চট্টগ্রাম বন্দর নিয়ে, এবং চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান যে সিচুয়েশন যে আমরা ফেস করতেছি বা দেখতেছি, বা চট্টগ্রাম বন্দর নিয়ে যে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এ ধরনের বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। তো আমি আসলে সে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। শেষ ভিডিওতে যেটা বলেছিলাম আসলে একদম কিছু কথা বলেছি। তো এখন আমি কিছু তথ্য নির্ভর কথা বলবো, এবং কেন আসলে আমাদের চট্টগ্রাম বন্দরে বিদেশি ম্যানেজমেন্ট প্রয়োজন, সেগুলো নিয়েই আমি আসলে কথা বলতে যাচ্ছি আর কি। দেখুন, আমাদের দেশের একটা সমস্যা রয়েছে, জাতিগত কিছু সমস্যা রয়েছে। জাতিগত বলতে বোঝাচ্ছে যে আমরা আসলে জাতিগতভাবে একটু কেমন জানি, তাই না? তো আমি আসলে খুব রভাবেই বলছি বিষয়গুলো। তো আমরা আসলে যত কিছুই হই, এই দেশে আসার পরে আমাদের আসলে আসল ক্যারেক্টারগুলো আমাদের আসলে বের হয়ে চলে আসে। তো এখন দেখেন, যত বড় বড় বিষয়গুলো নিয়ে আসুক, বা আমরা দেখলাম 54 বছর অনেক কিছুই করেছি, সরাসরি চট্টগ্রাম বন্দরের কোনো ব্র্যান্ডিং বা ভ্যালু এড কিছুই আমরা করতে পারি নাই, যার দরুন অনেক কিছু করার পরও অনেক কিছু হয়নি। ঠিক আছে, তো এখন আমরা একটু দেখুন পুরো বিষয়টা আমি আপনাকে বলি। ডিপি ওয়ার্ল্ড কেন, প্রথমে আমি বলে দিলাম যে কাকে কাজটা দিতে যাচ্ছে। আপনারা একটু জানতে হবে আগে, ডিপি ওয়ার্ল্ড কিন্তু ডক্টর ইউনুস নিয়ে আসে নাই, আমাদের আশিক চৌধুরী সাহেবও নিয়ে আসেন নাই। নিয়ে আসছে কে? 2023 সালেই তারা একটা প্রস্তাব আনা হয়েছিল। 2023 সালে সম্ভবত 23শে মার্চ সামহাও এই ধরনের একটা ডেট, এইরকম একটা ডেটের মধ্যে তাদের সাথে কথাবার্তা হয়েছে, সম্ভবত ফাইনাল একটা ডিল হয়েছিল। তো আমার কাছে যেটা মনে হয়, সম্ভবত পার্শ্ববর্তী কোনো দেশ, ভারত আমি সরাসরি বলছি, তাদের একটা হয়তোবা প্রভাব ছিল, যে কারণে হয়তোবা তাদের কার্যক্রম চালু করতে পারে নাই, বা তাদের প্রেশার ছিল, এই ধরনের একটা বিষয় ছিল। এরকম আসলে অনেক কিছু আমরা দেখেছি, যেটা গত সরকার চেষ্টা করার পরেও পশ্চিমী দেশের যে প্রভাবের একটা বিস্তারের কারণে আলটিমেটলি তাদেরকে বাধ্য হয়েছে সেগুলো কাজে না করতে। তো এই সরকারের সবচেয়ে ভালো যে বিষয়টা আমার লেগেছে, তারা যে স্টেপগুলো নেওয়া দরকার সেই স্টেপগুলো কিন্তু তারা দ্রুত নিয়ে নিয়েছে। তারা কিন্তু অপেক্ষা করেনি, কারণ এটাই দরকার। কারণ আমি বরাবরই একটা কথা বলি, আমি আমাদের রাজনৈতিক দলের উপরে ভরসা নেই। গণতান্ত্রিক প্রসেস এভরিথিং বলে, কিন্তু তারা এসে তাদের চেহারা, তাদের রূপ, মুদ্রার এপিঠ এবং ওপিঠ, এইভাবেই আসলে কাজ করে। তো ডক্টর ইউনুস যেহেতু আমাদের জন্য একটা বড় ধরনের ব্র্যান্ডিং, সো ব্র্যান্ডিংটাকে আমরা যদি কাজে লাগাতে পারি, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় এফেক্টিভ হবে, আমি এখনও বিশ্বাস করি। তো সে জায়গা থেকে এটা খুব দ্রুত এবং খুব ইফেক্টিভ একটা ডিসিশন হয়েছে আমি মনে করি। তো এখন আমি একটু আসি, তথ্যগুলো দিয়ে বলি। যেটা হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ড 2023 সালে এটা নিয়ে একটা চুক্তি হয়েছিল, 1000 কোটি টাকার একটা খরচ, বা এই ধরনের আশেপাশে একটা অ্যাপ্রক্সিমেট একটা অ্যামাউন্ট বলা যেতে পারে। পাশাপাশি যদি আমি বলি, আরও তারা মোট 5টা জেটি নিয়ে কাজ করবে, যেটা কিনা এখন সাইড পাওয়ার টেক নামে যে কাজ করছে, 2 নম্বর এবং 3 নম্বর জেটি নিয়ে কাজ করছে। তো এখন 5টা জেটি নিয়ে প্রায় 950 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে তারা কাজ করবে। এবং তার সাথে আরও মজার বিষয় হচ্ছে যে সম্ভবত 11 লক্ষ, সম্ভবত না, অবশ্যই 11 লক্ষ কন্টেইনারের এখন আমাদের ক্যাপাসিটি রয়েছে, সেটা 13 লক্ষ, মানে 2 লক্ষ আরও বেড়ে যাবে। তো আসলে সময় এটা আরও বৃদ্ধি পাবে, এটা ইউজেজের উপরে। তো এটা হচ্ছে বিষয়। আর শেষ যে বিষয়টা হলো, এই ফাইন্যান্সিংটা আইএফসির মাধ্যমে হবে। এটা একটা তাদের সাথে একটা চুক্তি হয়েছে। আর সর্বশেষ যে বিষয়টা হলো, সেটা হচ্ছে যে 22 বছরের সম্ভব প্রস্তাবিত একটা সময়, 22 বছর সময় পর্যন্ত তারা এই অপারেশন চালিয়ে যাবে। এবং এর মধ্যে লজিস্টিক টুলস যা আছে সব কিছুই তারা ইনস্টল করবে, এবং এভরিথিং তারা ম্যানেজ করবে, পুরো ইনভেস্টমেন্টটা তারাই করবে।
এবং টাকাটা তুলে নেবে তারা। তো এখন আমি প্রথমে কিন্তু একটা গল্প দিয়ে শুরু করেছিলাম, রাইট, নিজের আমার জায়গা বাড়ি করার যে বিষয়টা। তো এখন সেই বিষয়টাই কিন্তু আসছে। আমাদের পোর্ট, আমাদের ইনভেস্টমেন্ট করা একটা বড় চ্যালেঞ্জেস আছে আমাদের এখন রিজার্ভ নিয়ে। হ্যাঁ, কারণ আমি 15-16 বছর কিন্তু আমি তাই দেখেছি, প্রজেক্টের নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা। এখন আমি নতুন করে যদি বলতে চাই আর একটা নতুন ভিডিও হয়ে যাবে, তো আমি ওটাতে যাচ্ছি না। তো লুটপাটের একটা মহাঙ্গ তারা করে ফেলে। তো এটা একটা বড় অপরচুনিটি এবং খুব মজার বিষয়। ডক্টর সাহেব খুব সুন্দর করে বলেছে, খুব মজার একটা বিষয়, তাই না? তো আমি মনে করি এটা খুব সুন্দর একটা বিষয় যে আমার পোর্টটা তারা টাকা দিয়ে করে দিবে, তারা বিজনেস করবে, তারা টাকা নিয়ে চলে যাবে, দেন আমাকে আমার পুরো যে ইনস্ট্রুমেন্ট টুলস যা দিয়েছে সব কিছু তারা আমাকে দিয়ে তারা চলে যাবে। দেখেন, আমার কোনো ইনভেস্টমেন্ট কিন্তু নেই এখানে। খুব মজার এবং খুব দারুণ একটা বিষয় হয়েছে। তো এখন দেখুন বিষয়টা, আমি প্রথমে যে গল্পটা বলেছি সেটা একটু নিজের সাথে মিলিয়ে পোর্টটাকে চিন্তা করেন, দেখেন আমার মনে হয় খুব মজার একটা বিষয় হতে যাচ্ছে। তো যেটা আমরা 16 বছর দেখেছি, লুটপাট, প্রজেক্টের নাম দিয়ে অনেকগুলো টাকা হাতিয়ে নেওয়া, তো এই জিনিসটা কিন্তু আর হচ্ছে না। মানে টাকা লুট করার কোনো সুযোগ নেই। তো তারাই ইনভেস্ট করবে, তারাই টাকা তুলে নিয়ে যাবে, ব্যাস আমাদের পোর্ট আমরা পেয়ে যাব। খুব সুন্দর একটা বিষয়। এখন আমাদের এই জিনিসটাতে একটু ঠান্ডা মাথায় যদি আমরা চিন্তা করি, এটা আমাদের জন্য আসলে লাভজনক না লস? দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ড খুব রিনাউন্ড একটা কোম্পানি, দুবাই ভিত্তিক কোম্পানি, তারা দুবাইতে অপারেট করে আসছে পোর্ট। তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু একটা ব্র্যান্ডিংয়ের বিষয়ে কাজ করবে। কি ব্র্যান্ডিং? যে আমাদের পোর্ট এখন ওই লেভেলে চলে যাচ্ছে যে লেভেলে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো পোর্ট যেটা অপারেট করেছে, তাদের কাছে একটা মেসেজ যাবে যে হ্যাঁ, চট্টগ্রাম বন্দর আসলেই চেঞ্জ হচ্ছে। সেটা কিন্তু সত্যিকার অর্থে একটা প্রোডাক্টিভ কাজ হতে যাচ্ছে। এটা একটা ভালো ধরনের ব্র্যান্ডিং এবং চট্টগ্রাম বন্দর নিয়ে একটা ভ্যালু অ্যাড হবে। তো এই জন্যই আমি পুরো বিষয়টাকে আপনাদের সামনে এই জন্য উপস্থাপন করলাম যে আমরা চাইলে এটা একটা রাইট টাইম। কারণ আমাদের চট্টগ্রাম বন্দর বা চট্টগ্রাম নিয়ে যদি আমরা চিন্তা না করি, বাংলাদেশের ইকোনমি চিন্তা করা সম্ভব না। একটা ভালো পোর্ট একটা ভালো ইনভেস্টমেন্ট নিয়ে আসবে। লাস্ট যে সামিট হয়েছে, সামিটের মেইন প্রতিপাদ্য বিষয়টাই ছিল একটা ভালো পোর্ট একটা ভালো ইনভেস্টমেন্ট। তো আমাদের কোনো ভাবার সময় নেই, সামনে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাবার মেইন মূল মন্ত্র হচ্ছে এখন চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের আশেপাশে থেকে শুরু করে যে যে ফ্যাসিলিটেট করা দরকার সব ফ্যাসিলিটি এখনই করতে হবে। কারণ হচ্ছে আমাদের নিজস্ব ইকোনমিক জোন আছে, সেটা একটা বিশাল আমি বলতে পারি যে অপরচুনিটিস। 30,000 একর জায়গা আননেসেসারি করেছিল, যেটার আসলে কোনো কাজ ছিল না। থ্যাংক ইউ এই সরকারকে, যারা কিনা একটু কমিয়ে নিয়ে আসছে। কমিয়ে নিয়ে এসে ইফেক্টিভ কাজ করতে হবে। ইফেক্টিভ, আমার কথা হচ্ছে ইফেক্টিভ হতে হবে। ইফেক্টিভ ছাড়া শুধু শুধু বা আমার অর্থ লগ্নির জন্য, টাকাটাকে লুট করার জন্য যদি আমি এই ধরনের কর্মকাণ্ড বা প্রজেক্ট চালাই, সেটা বরাবরের মতোই ফেল করে চলে যাবে। তো আমার কাছে এটা সবচেয়ে উইন উইন সিচুয়েশন আমি মনে করি বাংলাদেশের জন্য, যদি আমরা এটাকে সঠিক অর্থে কাজে লাগাতে পারি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে বিদেশি সংস্থা কেন আমার জন্য প্রয়োজন, কেন আমাদের ব্র্যান্ডিং দরকার। বাংলাদেশ একটা ব্র্যান্ডিং, বাংলাদেশের পোর্ট একটা ব্র্যান্ডিং, বিজনেসম্যানরা আসবে। এই পুরো বিষয়টাকে আমাদেরকে আসলে এভাবেই সামারাইজ করতে হবে। কারণ আমি যদি আপনাদেরকে একটু বোঝার জন্য বলি, ইয়ংওয়ান বাংলাদেশ সবচাইতে পুরনো এবং সবচেয়ে বড় ইনভেস্টর কোম্পানি ইয়ংওয়ান কর্পোরেশন। তারা তার যে চেয়ারম্যান কিন্তু অলরেডি বলেছে যে আমরা বাধ্য হই এমন অনেক কাজ করতে, যেটা কিনা বিদেশের অন্যান্য পোর্ট অথবা অন্যান্য লজিস্টিক সাপোর্ট নিতে হয় আমাদেরকে, কারণ বাংলাদেশে এগুলো নেই। তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য অপরচুনিটি। তাকে ডেকে নিয়ে আসছে কারণ সে অ্যাডভাইস করছে, তার অ্যাডভাইসটা আমাদের শোনা উচিত। এবং সেই জায়গা থেকে সে নিজে অনেক ইনভেস্টর কিন্তু বাংলাদেশে নিয়েও আসছে। তো সেই জায়গায় তাদেরকে ওই যদি ফ্যাসিলিটি যদি আমরা না দিই, সেটা কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই হবে না। তো আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে আমি এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার, এবং এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর নিয়ে আমার আপাতত দৃষ্টিতে এই ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে এটা শেষ ভিডিও। তো আশা করি আপনাদের পুরো বিষয়টা আমি বোঝাতে পেরেছি। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমার সাথে থাকবেন। আপনাদের আসলে যদি সাথে থাকেন তাহলে আমি আসলে আরও বেশি ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। খুবই র ভিডিও করছি আমি,
তো আরও বেশি আপনাদের কাছে অনেক বিষয় নিয়ে সামাজিক, অর্থনৈতিক, দেশের পলিটিক্স, দেশীয় যে বিষয়গুলো, তারপরে রাজনীতি যে বিষয়গুলো থাকবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আরও বেশি সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো সেই বিষয়গুলো নিয়ে সেই পর্যন্ত আপনাদের সাথে আজকে বিদায় নিচ্ছি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।